হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের অধ্যায় 6-এর পেজ নাম্বার 88 ডেসক্রাইব করব। তো তোমাদের জন্য আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি 87 নাম্বার পেজ ডেসক্রাইব করে দিয়েছি এবং তার সাথে 88 নাম্বার পেজের এই জি ডেসক্রাইব করে দিয়েছি। তো আজকে এখান থেকে শুরু করব। তো দেখো, নাম্বার 1-এ কি বলেছে, 3 গুণ 6/11। তো এখানে 3 আছে মানে কি আমরা জানি, এটা 3/1। তার মানে 3টা অ্যাকচুয়ালি কিন্তু লবেতে রয়েছে। তাহলে কাটাকুটিটা ঠিক কিভাবে যায়? যে কোনো হরের সাথে যে কোনো লব কাটাকুটি যায়, কিন্তু এই ক্ষেত্রে দেখো হরেতে রয়েছে 11 আর লবেতে 3 আর 6 রয়েছে। তাহলে যে কোনো হরের সাথে মানে 11-র সাথে যে কোনো লব, এই দুটো দেখো কোনোভাবেই কাটাকুটি যাচ্ছে না। তাহলে আমরা কি করব না, লবের সাথে লব গুণ করে দেব আর হরের সাথে হর গুণ করে দেব। তাহলে 3 গুণ 6 লিখলাম আর নিচেতে হরের জায়গায় লিখে দিলাম 11। তো পরের লাইনে কি হবে না, 3 6 18/11। এখন দেখো এই যে ভগ্নাংশটা বেরিয়েছে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে তোমাদেরকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে। তাহলে কিভাবে করবে না, ওপরের যে লবটা রয়েছে সেটাকে তোমরা লিখবে এবং ভাগ করবে কি দিয়ে না, হরটাকে দিয়ে। তাহলে 11 1-কে 11 হচ্ছে এবং ভাগশেষ হিসাবে এখানে থাকছে 7। তাহলে এখানে যে ভাগ শেষটা হয়েছে সেটাকে আমরা লিখব ওপরে, মানে এই যে লবেতে লিখব। আর এইখানে যে আমাদের 11টা ছিল যেটা দিয়ে আমরা ভাগ করেছি সেটা আমাদের হরেতে ছিল, তাহলে আমরা হরেতে লিখে দিচ্ছি। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে কিভাবে লেখা হচ্ছে না, 1/7-11। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 2-তে। নাম্বার 2-এও দেখো সেম জিনিস রয়েছে, কোনো লবের সাথেই দেখো কোনো হর কাটাকুটি যাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমি 11 গুণ 2 লিখে নিচ্ছি আর পরে হরের জায়গাতে 3 লিখে নিচ্ছি। আর এখানে হচ্ছে 11 2-এ 22/3 লিখছি। এখন 22/3 মানে হচ্ছে 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 7-তে 21, ভাগশেষ থাকছে 1। তাহলে এই ক্ষেত্রে আমি এটাকে লিখব 7 পূর্ণ। তাহলে 7 লিখলাম, ঠিক দাগ দিলাম। ভাগ শেষটাকে লিখবো লবে, মানে এই একটাকে। তাহলে লিখছি 1 আর নিচে হর যেটা ছিল 3 সেটাকেই বসিয়ে দিলাম। চলো এবার চলে যাই নাম্বার 3-তে। নাম্বার 3-তে দেখো দুটো ভগ্নাংশ দিয়েছে, এই একটা ভগ্নাংশ আর এই একটা ভগ্নাংশের সাথে গুণ করতে বলেছে। দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা কিন্তু মিশ্র ভগ্নাংশ। এই রকম ভগ্নাংশ থাকলে আমরা কি করব, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেব। তাহলে প্রথম লাইনে লিখে নিচ্ছি 7/3। এখন এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে গেলে কি করতে হবে না, গুণ চিহ্ন লিখলাম, নিচে যেটা হর আছে সেটাকে অ্যাজ ইট ইজ লিখে দিলাম। লবে কি হবে না, এইটার সাথে এইটাকে গুণ করতে হবে। যে উত্তরটা বেরোচ্ছে সেটার সাথে আমি কি করব না, 3-কে আমি যোগ করব। তাহলে 2 2-এ 4 প্লাস 3 মানে হচ্ছে 7। এবার আমাদের দেখে নিতে হবে কোনো লবের সাথে কোনো হর কাটাকুটি যাচ্ছে কিনা। এই ক্ষেত্রেও দেখো যাচ্ছে না, তাহলে লব দুটোকে গুণ করে দিচ্ছি। 7 7-তে কত হচ্ছে 49/3 2-এ কত হচ্ছে না 6। এটাও দেখো একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটাকেও আমরা কি করব না, ভাগ করে নেব 6 দিয়ে। 6 8-এ 48, ভাগশেষ থাকছে 1। তাহলে এটা কি লিখবো না, 8 পূর্ণ, ভাগশেষ যেহেতু 1 থাকছে 1/ হরেতে কত ছিল 6 ছিল, তাই 6 লিখে দিলাম। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তারপর চলে যাচ্ছি নাম্বার 4-এতে। নাম্বার 4-এ দেখো 3/8 গুণ 6/4 দিয়েছে। এই ক্ষেত্রে দেখো কোনো ধরনের মিশ্র ভগ্নাংশ নেই। তাহলে এইখানে আমাদের কি কাজ হবে না,
কোনো লবের সাথে কোনো হর কাটছে কিনা সেটাকে আমাদের দেখে নিতে হবে। তাহলে এইখানে দেখো ওপরের 6 আর নিচের 4 দুটোই কিন্তু 2 দিয়ে কাটা যায়। তাহলে 2, 2 এ 4, 2, 3 এ 6। তাহলে পরের লাইনে কি লিখবো? 3 গুণ 3 মানে হচ্ছে 9, আর 8 গুণ 2 মানে হচ্ছে 16। তাহলে উত্তর বেরোচ্ছে 9/16। তাহলে চলো এবার চলে যাচ্ছি নাম্বার 5-এ। 5-এ কি দিয়েছে দেখো, 6/49 গুণ 7/3 দিয়েছে। এই ক্ষেত্রে কোনো ধরনের মিশ্র ভগ্নাংশ নেই, তাহলে সিম্পলি আমাদের লবের সাথে হরগুলোকে কেটে দিতে হবে, যদি কাটাকুটি যায় তো। তাহলে এখানে দেখো 7 1 এ 7 হচ্ছে, আর 7 7 এ 49 হচ্ছে। এইটা দেখো 3 1 এ 3 হচ্ছে, আর 3 2 এ 6 হচ্ছে। তাহলে পরবর্তী লাইনেতে কি লিখবো না, লবের সাথে লব গুণ করে নেব, তাহলে 2 গুণ 1 হবে, আর নিচেতে হরেতে কি হবে না 7 গুণ 1 হবে। পরের লাইনে লিখে নিচ্ছি 2 গুণ 1 মানে 2, 7 গুণ 1 মানে হচ্ছে 7। এবার চলে যাই নাম্বার 6-এ। নাম্বার 6-এ দেখো একটা প্রকৃত ভগ্নাংশ দিয়েছে আর একটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে। তাহলে মিশ্র ভগ্নাংশটাকে আমরা অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেব। তাহলে এই ক্ষেত্রে 15/28 লিখে নিলাম, পরে গুণ দিলাম, এখানে নিচে হরেতে লিখলাম 3, আর 3 2 এ 6 প্লাস 1 মানে হচ্ছে 7, তার মানে হচ্ছে 7/3। এখানে দেখো 3 1 এ 3, আর 3 5 এ 15, আর এখানে হচ্ছে 7 1 এ 7, 7 4 এ 28। তাহলে এই ক্ষেত্রে পরের লাইনে লিখবো 5 গুণ 1 মানে হচ্ছে 5, আর নিচে হরেতে 4 গুণ 1 মানে হচ্ছে 4। এটাও দেখো একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে। তাহলে 5/4 মানে হচ্ছে 4 দিয়ে ভাগ করে নেব, 4 1 এ 4, 1 ভাগশেষ থাকছে, তাহলে পূর্ণ হিসাবে লিখে নেব এই একটাকে। তাহলে 1 পূর্ণ 1 এর 4, কারণ 1 ভাগশেষ রয়েছে এবং 4 আমাদের হরেতেই আছে। চলো এবার চলে যাই নাম্বার 7-এ। নাম্বার 7-এ দুটোই মিশ্র ভগ্নাংশ, তাহলে প্রথম কাজই আমাদের অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেওয়া। তাহলে নিচেতে হরে লিখলাম 13, আর 4 13 হচ্ছে 52, প্লাস 8 মানে হচ্ছে 60, লিখে নিচ্ছি 60, গুণ 5 7 এ 35, গুণ করলে 35 প্লাস 4 মানে হচ্ছে 39। তাহলে 39/5। এখন দেখো 13 1 এ 13, আর 13 3 এ হচ্ছে 39, আর এখানে হচ্ছে 5 1 এ 5, আর 5 1 এ 5, 5 2 এ 10। তাহলে পরের লাইনে হচ্ছে 12 গুণ 3, আর হরেতে কি হচ্ছে না 1 গুণ 1, নিচেতে 1 গুণ 1 মানে একই হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 3 12 36 লিখে নিলাম। নিচেতে একটা তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো। এখন চলে যায় নাম্বার 8-এ। নাম্বার 8-এ দেখো 2 পূর্ণ 3 এর 5 দিয়েছে। তাহলে প্রথম লাইনেই আমার কাজ হচ্ছে 5 2 এ 10, আর 10-এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে না 13, তাহলে 13/5 হচ্ছে, গুণ 6। 6 মানে কি না 6/1, তার মানে 6 রয়েছে আমাদের লবেতে। এখন ওপরকার লবের সাথে নিচেকার হরের দেখো কোনো ধরনের কাটাকুটি যাচ্ছে না, তাহলে 13 গুণ 6 মানে হচ্ছে 78/5। এখন এটা যেহেতু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নেব। বাম সাইডে করে নিচ্ছি 78, এটাকে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 1 এ 5, 2 ভাগশেষ হলো, 8 নামলো, 5 5 হচ্ছে 25, ভাগশেষ কত হচ্ছে না 3 হচ্ছে। তাহলে এটা হচ্ছে 15 পূর্ণ 3 এর 5। দেখো এখানে লিখে নিচ্ছি 15 পূর্ণ 3 এর 5। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো 2 এর দাগের গুলো হয়ে গেল, এবার চলে যাব 3 এর দাগেতে। দেখো 3 এরটাই কি বলেছে, একটি বালতিতে এত লিটার জল ধরে। এইরকম 7টি বালতিতে কত লিটার জল ধরে
হিসাব করি। এখানে দেখো বলেছে একটা বালতি, একটা বালতিতে তোমায় বলে দিয়েছে 7টা বালতি মানে তো বেশি বালতি একের থেকে, তাহলে অবশ্যই বেশি যখন আমরা গুণ করে নেব। তাহলে লিখে নিচ্ছি একটি বালতিতে জল ধরে 1/2 এত লিটার। তাহলে 7টি বালতিতে জল ধরে 1/2, এর সাথে আমরা কি করব, 7কে গুণ করে নেব, এত লিটার। খুব যদি ভালো করে লক্ষ্য করো, দেখো এই যে এই নাম্বারটার সাথে এই নাম্বারটা মানে কোনাকুনি একটা কিন্তু গুণ হলো, মানে এখানে ছিল 1 আর এইদিকে ছিল 1/2 আর এখানে ছিল 7, তাহলে কোনাকুনি জিনিসটার কিন্তু গুণ হলো। তাহলে এটা তো তোমরা করতেই পারবে। পরের লাইনে এটাকে কি লিখে নেব, 7 মানে 7/1, মানে 7 তো আমাদের লবে আছে অলরেডি, তাহলে 7 গুণ 1 মানে হচ্ছে 7 আর নিচেতে হরেতে বসবে 2, তাহলে 7/2 এত লিটার। এটা যেহেতু আমাদের অপ্রকৃত ভগ্নাংশে আছে, তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নেব। তাহলে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 3 6, ভাগশেষ হলো 1, তাহলে এটাকে লিখব 3/2 লিটার। তাহলে 7টি বালতিতে কত লিটার জল ধরে, অতএব 7টি বালতিতে 3/2 লিটার জল ধরে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 4 নাম্বার 4 কি বলেছে, অখিল বাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির এত অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির এত অংশ স্ত্রীকে দেন। মানে ধরো একটা সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির 1/4 অংশ মানে এইটুকু ধরো দিয়েছে লাইব্রেরিতে, বাকি অংশের মানে এই যে যেইটুকু পোর্শন বাকি আছে এইটুকু অংশের 1/6 অংশ দিয়েছে কাকে না, তার স্ত্রীকে। এবার ধরো এইটুকু অংশ এখান থেকে তার স্ত্রীকে দিয়ে দিয়েছে, আমি এখানে ওয়াইফের জন্য W লিখে রাখছি। বাকি অংশ মানে এবার এইটুকু যে অংশটা পড়ে আছে এই অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন, মানে এটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করেছেন এরকম দিয়ে, এটা ফার্স্ট যে ছেলে আছে তাকে দিয়েছে আর এটা সেকেন্ড যে ছেলে আছে তাকে দিয়েছে। এখন তোমাকে প্রশ্ন করেছে হিসাব করে দেখি অখিল বাবু স্ত্রীকে মানে এইটুকু পোর্শনটা কত ও 2 ছেলের প্রত্যেকে মানে এক একজনে মানে এই যে এইটুকুটা কত, বা বলতে পারো এইটুকুটা কত, মানে এক একজন ছেলে কতটা করে সম্পত্তি পেয়েছে তোমাকে জিজ্ঞাসা করেছে। এখন দেখো গোটা সম্পত্তিটা কত সেটা কিন্তু তোমাদেরকে বলে দেয়নি, তাই না? তাহলে প্রথমেই তোমাকে লিখে নিতে হবে, মনে করি অখিল বাবুর মোট সম্পত্তি এক অংশ। এখন এটাকে এক অংশ কেন ধরলাম সমগ্র সম্পত্তিকে, এটা তোমাদের ক্লাস 6 এর প্রথমের দিকে যখন ভগ্নাংশ আমি পড়াচ্ছিলাম তখন কিন্তু বলে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওটা দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নাও, আমি আই বাটনেও দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও ভগ্নাংশের ইন্ট্রোডাকশন ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। তো এখন জেনে রাখো সমগ্র অংশকে এক ধরা যায়। তাহলে পরের লাইনে লিখতে পারি আমি, লাইব্রেরিতে
দান করেছেন করেছেন সম্পত্তির 1/4 অংশ। তাহলে সম্পত্তি মানে তো আমরা জানি 1 অংশ গোটাটা, সম্পত্তির মানে 1 গুণ, কারণ এখানে একটা এর লুকিয়ে আছে, তাহলে 1 গুণ 1/4 অংশ। তাহলে এটা কি হচ্ছে না 1/4 অংশ বেরোচ্ছে, কারণ লবেতে দেখো 1 আর 1 গুণ হচ্ছে আর নিচেতে হরেতে 4ই পড়ে আছে। এখন এই পোর্শনটা লাইব্রেরিতে দিয়ে দিয়েছেন বাকি সম্পত্তির, তাহলে এখন কতটা সম্পত্তি বাকি আছে সেটা আমাকে বার করে নিতে হবে। অতএব বাকি আছে সমগ্র সম্পত্তি থেকে, মানে 1 থেকে যদি আমি 1/4 মানে লাইব্রেরিতে যেটা দিয়েছে সেটাকে আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার কি পড়ে থাকছে না বাকি যেটা সম্পত্তি পড়ে আছে সেটা আমি পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে এখানে একটা অংশ লিখে নিচ্ছি, সমান হচ্ছে, এটাকে তুমি একটাকে লিখে নিতে পারো 1/1, কারণ 1-এর নিচে কিছু নেই মানে 1ই রয়েছে, মাইনাস 1/4 যেটা আছে বাকিটা অ্যাজ ইট ইজ লিখে নিলাম, এত অংশ। এখন পরের লাইনে যেমন আছে আমি অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি প্রথমে, মাইনাস 1/4। এখন দেখো যদি তুমি এই 1 আর 4-এর লসাগু করো তাহলে কিন্তু তুমি 4 পাবে, তাহলে নিচের হরগুলোকে আমাকে 4-এ কনভার্ট করতে হবে। দ্বিতীয় ভগ্নাংশটার ক্ষেত্রে দেখো 4 অলরেডি রয়েছে হরেতে, বাট প্রথম ভগ্নাংশের নিচেতে কিন্তু 4 নেই, তাহলে আমি কি করব না এখানে একটা 4 গুণ করে দেব। যেহেতু হরে আমি একটা 4 গুণ করেছি তাহলে লবেও আমি একটা 4 গুণ করে দিচ্ছি। এখন ব্র্যাকেটটা আমরা দিয়ে দিলাম অ্যাজ ইট ইজ এবং অংশ লিখে দিলাম। পরে এটাকে আবার লিখছি, ওপরে দেখো 4 গুণ 1 মানে 4 আর নিচেতে 4 গুণ 1 মানে 4, মাইনাস 1/4 এত অংশ। আমি নিচেটাই লিখে নিচ্ছি অংশটা, এটা পাশে হবে। তো পরের লাইনে আবার তুমি কি লিখতে পারো না নিচে যেহেতু হর দুটো সমান হয়ে গেছে তাহলে এখানে তুমি 4 লিখলে, আর ওপরে হচ্ছে 4 মাইনাস 1, দেখো এত অংশ সমান হচ্ছে 4 মাইনাস 1 মানে হচ্ছে 3 বাই এখানে লেখা আছে 4 তাই 4 লিখে দিলাম, তাহলে এত অংশ। তাহলে সম্পত্তির এত অংশ লাইব্রেরিতে দিয়ে দেওয়ার পর এত অংশ আর পড়ে আছে। এখন বলেছে কি না বাকি অংশের 1/6 অংশ কি করেছে না স্ত্রীকে দিয়েছেন, তাহলে এখানে আমি লিখতে পারি অতএব স্ত্রীকে দিয়েছেন, স্ত্রীকে দিয়েছেন বাকি অংশের, মানে এখানে বাকি অংশ মানে তো 3/4 এত অংশ, বাকি অংশের কত অংশ 1/6 অংশ, তাহলে লিখে নিচ্ছি 1/6 অংশ, তাহলে এখানে লিখে নিলাম অংশ। এখন দেখবো লবের সাথে হরের কাটাকুটি। দেখো এখানে 3 1 3 আর এখানে হচ্ছে 3 2 6, তাহলে উত্তরটা আমার কি বেরোচ্ছে ওপরে 1 আর নিচে হচ্ছে 4 গুণ 2 মানে হচ্ছে 8 এত অংশ। তাহলে স্ত্রীকে দেন এত অংশ। এরপর কি বলেছে বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করেছে, তাহলে ছেলেদের সংখ্যা কজন না 2 জন, তাহলে লিখে নিতে পারি অতএব এখন সম্পত্তি পড়ে আছে, আমি সম্পূর্ণ সম্পত্তি থেকে যদি লাইব্রেরিতে যেটা দিয়েছে মানে হচ্ছে 1/4 অংশ আর স্ত্রীকে যেটা দিয়েছে 1/8 অংশ, এই দুটো যোগ করে সমগ্র অংশ থেকে যদি বাদ দিয়ে দিই, মানে 1 থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি সম্পত্তি কতটা আছে আমরা বুঝতে পেরে যাব। তাহলে এখানে লিখে নিচ্ছি 1 মাইনাস
ব্র্যাকেটের মধ্যে নিচেতে যেহেতু 4 আর 8 এর লসাগু করলে 8 বেরোয়, তাহলে এখানেও নিশ্চয়ই আমি 2 গুণ করব আর এখানেও 2 গুণ করব। তাহলে ওপরে হচ্ছে 2/8 প্লাস 1/8। পরের লাইনে এটা হবে 1 মাইনাস এইটুকু অংশর যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 2 প্লাস 1 মানে হচ্ছে 3 মাইনাস 8। তোমাদের এখানে আর একটা নিয়ম হয়, যেটা হচ্ছে 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, নিচে হরে যেটা রয়েছে সেটা লিখে নেবে 8, আর 1 কে 8 দিয়ে ভাগ করলে 8ই হয়। তাহলে সেই 8 এর সঙ্গে যদি তুমি এই একটাকে গুণ করো তাহলে তুমি কি পাবে না 8ই পেয়ে যাবে। তাহলে -3 সমান লিখতে পারো কি 5/8 এত অংশ। তাহলে এখন এত অংশ সম্পত্তি পড়ে আছে, তাহলে এইটুকু অংশটা এখন দুজন ছেলের মধ্যে ভাগ হবে। তাহলে লিখে নিতে পারি অতএব দুজন ছেলে সম্পত্তি পায় 5/8 অংশ। তাহলে প্রত্যেকে বা একজন ছেলে সম্পত্তি পাবে। দুজন ছেলে যদি এত পায় তাহলে একজন ছেলে নিশ্চয়ই কম পাবে, তাহলে সেটা কি হবে না 5/8 ভাগ কি হবে না 2 দিয়ে আমরা সেটাকে ভাগ করে দেব এত অংশ। তাহলে এর পরের লাইন আমি এখানে করে নিচ্ছি 5/8 ভাগটাকে আমরা কি করব না গুণ চিহ্নে কনভার্ট করব। যখনই গুণ চিহ্নে কনভার্ট করব তখন আমাদের এই যে 2 রয়েছে এটাকে কি করব না উল্টে নেব। তাহলে এটা 2 মানে তো 2/1, তাহলে এটাকে আমরা উল্টে নিলে অনন্যক লিখে নেব। উল্টে নিলে আমরা কি লিখব না 1/2 লিখব। তাহলে লবের সাথে দেখো হর কাটাকুটি যাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা লিখে নেব পরের লাইনে 5/8 দুয়ে হচ্ছে 16 এত অংশ। তাহলে তোমাকে এখানে জিজ্ঞাসা করেছিল অখিল বাবু স্ত্রী কত অংশ পেয়েছে, তাহলে পেয়ে গেছি তার স্ত্রী পেয়েছে এত অংশ, আর অখিল বাবুর ছেলে প্রত্যেকে কতজন করে পেয়েছে না 5/16 এত অংশ। তাহলে তোমরা এখানে লিখে নিতে পারো অতএব অখিল বাবুর স্ত্রী পান 1/8 অংশ এবং তার ছেলেরা প্রত্যেকে পায় 5/16 অংশ। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 5-এ। নাম্বার 5-এ কি বলেছে দেখো, এত টাকার এত অংশ থেকে কত নিলে 30 টাকা পড়ে থাকবে। যেমন ভাবে লেখা আছে ঠিক সেইভাবেই কিন্তু আমরা সমীকরণটা গঠন করব। প্রথমে বলেছে 150 টাকার, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 150 টাকার, মানে এখানে একটা এর রয়েছে, এখানে এর মানে আমরা জানি গুণ। 150 টাকার 1/2 অংশ, কোনো ধরনের একক কিন্তু লিখছি না। এটা থেকে কত টাকা নিলে, কত টাকাটা আমাদের বার করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখে নিচ্ছি -x। কত টাকা নিলে বলেছে, নেওয়া মানে তো সেখানে কমে যাওয়া, তাহলে সেই ক্ষেত্রে আমি মাইনাস দিলাম, আর কত টাকাটা যেহেতু বার করতে বলেছে তাই সেই জায়গাটায় আমরা x বসিয়ে নিলাম। নিলে 30 টাকা পড়ে থাকবে, মানে এটার যদি ক্যালকুলেশন করো সেখানে কিন্তু 30 হবে। তাহলে এখানে যেহেতু তুমি x ধরে নিয়েছো, এখানে তোমাকে লিখে নিতে হবে ধরি নিতে হবে x টাকা। তাহলে পরের লাইনে কি করবে, এখানে দেখো অলরেডি একটা ইকুয়াল বসে আছে, তাহলে পরের লাইনে যখন আমরা ক্যালকুলেশন করতে যাব এখানে আমরা একটা বা লিখে নেব। তাহলে এখানে 2 1 2, কারণ 2 হরে আছে, আর 150 যেহেতু লবে আছে তাহলে 2
7 এ 14 আর 2 5 এ 10। তাহলে এটা কত বেরোচ্ছে? 75 বাই 1 বেরোচ্ছে, যেটাকে আমি 75 লিখে নিচ্ছি। 75 মাইনাস এক্স সমান কত না 30 হচ্ছে। যেমন আছে দেখো অ্যাজ ইট ইজ লিখেছি, শুধু এইটুকুটার ক্যালকুলেশন করেছি। এইটুকুটার ক্যালকুলেশনটা আমি আগে কেন করলাম? কারণ বদমাস রুল অনুযায়ী কিন্তু গুণের কাজ আমাদের আগে হয়। এখন কোনো রকম ভাবে আমাকে যার ভ্যালু বার করছি, মানে এখানে এক্স এর ভ্যালু বার করছি, সেটাকে আমাকে পজিটিভ করতে হবে, সেটাকে আমাকে লেফট সাইডে কিন্তু রাখতে হবে। তাহলে প্রথমে আমি এক্সটাকে পজিটিভ করে নিচ্ছি। 75 ইকুয়াল হচ্ছে 30। এই এক্সটাকে যদি তুমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাও তাহলেই দেখো মাইনাস এক্সটা কিন্তু প্লাস এক্স হয়ে যাবে। তাহলে পরের লাইনে লিখে নিচ্ছি প্লাস এক্স। পরের লাইনে আমি আবার একটা বা দিচ্ছি, 75 লিখছি। যার ভ্যালু বার করব তাকে কিন্তু আমাকে আবার সিঙ্গেলও করতে হবে। তাহলে 30টা ডান পাশে আছে, আমি ওটাকে বাম পাশে নিয়ে চলে আসছি। তাহলে প্লাস 30 আছে যখন, ডান পাশ থেকে বাম পাশে এলে এটা মাইনাস 30 হয়ে যাবে। ইকুয়াল আমরা লিখে রাখলাম এক্স, কারণ ওটা ডান পাশেই আছে, আর প্লাস এক্স লেখাও যায়, এক্স লেখাও তাই। পরের লাইনে বা দিলাম 75 মাইনাস 30, যদি ক্যালকুলেশন করি এটা হবে 5, আর 7 মাইনাস 3 মানে হচ্ছে 4। তাহলে 45 সমান হচ্ছে এক্স। পরের লাইনে বা দিয়ে লিখে নিচ্ছি, ঠিক আমি উল্টে নিচ্ছি, এক্সটা এদিকে নিয়ে চলে আসছি, তাহলে মাইনাস এক্স হয়, আর 45টাকে আমি এপারে নিয়ে চলে গেলে মাইনাস 45 হবে। উভয় ক্ষেত্রেই কিন্তু আমার মাইনাসগুলো কেটে যাচ্ছে, মানে বাম পাশের মাইনাসটার সাথে কিন্তু ডান পাশের মাইনাসটা কেটে যাচ্ছে। তাহলে উভয় ক্ষেত্রেই কি থাকছে না প্লাস থাকছে। তাহলে এটা হচ্ছে প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস 45। দেখো এক্স এর ভ্যালু কিন্তু আমাদের বেরিয়ে গেল। তাহলে এখান থেকে কত টাকা নিলে 30 থাকবে না, এখান থেকে যদি তুমি 45 টাকা নিয়ে নাও তাহলে কিন্তু 30 টাকা পড়ে থাকবে। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 6-এ। নাম্বার 6-এ কি বলছে দেখো, 6/7 এর 3 গুণের সাথে কত যোগ করলে এত হবে। তাহলে যেমন আছে সেম আমি লিখবো, 6/7 এর সাথে 3 গুণ করলে, আমি যদি এর সাথে 3কে গুণ করে দিই, এর সাথে আবার কি করব না কত যোগ করলে বলেছে, আমি ধরে নিচ্ছি এক্স যোগ করলে, দিয়ে আমাদের কত বলেছে অ্যান্সারটা পাবো না 2 পূর্ণ 6/7, মানে সমান দিয়ে লিখে নিচ্ছি 2 পূর্ণ 6/7, মানে অ্যান্সারটা সেটা আমরা পাবো। তাহলে পরের লাইনে আমি আবার বা দিয়ে নিচ্ছি। প্রথমে বদমাস রুল অনুযায়ী আমরা গুণের কাজ করব। তাহলে 6 3 18 বাই 7 প্লাস এক্স সমান হচ্ছে, এটা দেখো মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেব। তাহলে এটা হচ্ছে ডিভাইডেড বাই 7 লিখে রাখলাম, 7 2 14 প্লাস 6 মানে হচ্ছে 20, তাহলে লিখে নিলাম 20/7। পরের লাইনে আবার বা দিলাম, একটা কমা দেবে, এক্স যেহেতু পজিটিভ আছে আমরা এই সাইডেই রেখে দিচ্ছি, প্লাস এক্স আমরা লিখে রাখলাম, ইকুয়াল দিলাম 20/7 যেমন আছে লিখে রাখলাম। শুধু এইটুকু যে পোর্শনটা এক্সট্রা পড়ে আছে সেটাকে আমি এই পাশে নিয়ে চলে আসব। তাহলে এখানে প্লাস 18/7 রয়েছে, সেটাকে আমি লিখে নিচ্ছি মাইনাস 18/7। তারপরের লাইনে দিলাম বা, প্লাস এক্স মানে তুমি শুধু এক্সও লিখতে পারো, ইকুয়াল দিলাম, এখানে দেখো হর দুটোই সমান আছে তাহলে 7 লিখে নিচ্ছি, আর লবেতে 20 মাইনাস 18 লিখে নিলাম। পরের লাইনে আবার বা দিলাম, এক্স লিখলাম, ইকুয়াল দিলাম 20 মাইনাস 18 মানে হচ্ছে 2/7। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। এখানেও তোমাদের একটা জায়গায় কিন্তু লিখে নিতে হবে, ধরি যোগ করতে হবে এক্স, তাহলে এখানে লিখে নেবে অতএব যোগ করতে হবে 2/7। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 7-এ। নাম্বার 7-এ কি দিয়েছে দেখো,
শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর এতজন দর্শক এসেছিল। পরের বছর দর্শকের সংখ্যা প্রথম বছরের চেয়ে, প্রথম বছর মানে এখানে 1400 জনের কথা বলছে, প্রথম বছরের চেয়ে এত অংশ বেড়ে যায়। মানে এতজন তো আসেই আসে, তার সাথে আবার প্লাস করে এক্সট্রা কিছু অংশ আসে। সেই অংশটা কত অংশ? না এত অংশ। তাহলে চলো লিখে নিই, যে ডেটাটা আছে আমার কাছে সেটা আগে লিখে নেব। প্রথম বছর দর্শক এসেছিল 1400 জন। পরের বছর দর্শক বেড়েছে কত? না 1400 জন এর, মানে প্রথম বছরের। তাহলে 1400 জন এর 7/10 এতজন। তাহলে এখানে লিখে রাখছি জন। এখানে কাটাকুটি হবে, এখানে 0 আর এখানে 0 কেটে নিলাম। আমরা জানি 14 সাথে 98, তাহলে লিখে নিলাম 98 আর 0টাকে বসিয়ে নিলাম এত জন। মানে এখানে 140 গুণ 7 করলাম, তাহলে এতজন এক্সট্রা বেড়েছে। তাহলে লিখে নিচ্ছি, অতএব পরের বছর মোট দর্শকের সংখ্যা 1400 যোগ 980। মানে প্রথম বছরটা লিখলাম আর পরের বছর কতগুলো বেড়েছে সেটাকে লিখলাম, এই দুটোকে যোগ করলাম, এত জন সমান কত বেরোচ্ছে? না 1400 আর এটা হচ্ছে 980। তাহলে 0 8 9 আর 4 হচ্ছে 13 3, হাতে রইল 1, 1 আর 1 হচ্ছে 2। তাহলে সমান দিয়ে লিখছি 2380 জন। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে চলো এবার চলে যাই নাম্বার 8-এ। এখানে নাম্বার 8-এ কি দিয়েছে দেখো, নিচের সংখ্যাগুলির অনন্যক খুঁজি ও যাদের অনন্যক প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিই। প্রথমে জেনে নিতে হবে অনন্যক কি জিনিস। অনন্যক মানে হচ্ছে যে কোনো ভগ্নাংশকে যদি উল্টে দেওয়া হয়, মানে এই ক্ষেত্রে ধরো 7/5 রয়েছে, তাহলে এটাকে আমি লিখবো 5/7। তাহলে 7/5 অনন্যক হচ্ছে এইটা। এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয় এটাও জেনে নিতে হবে। প্রকৃত ভগ্নাংশর কিন্তু লবগুলো হবে ছোট এবং হরগুলো হবে বড়। ধরো আমি লিখছি 1/2, এর দেখো লবটা হচ্ছে ছোট আর হরটা বড়। আবার ধরো লিখছি 3/5, এই ক্ষেত্রে দেখো লবটা ছোট আর হরটা বড়। এইগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। অপ্রকৃত কোনগুলো? যেগুলো হচ্ছে 5/3 ধরো লিখলাম, যেটা ওপরে বড় এবং নিচেতে ছোট, সেইগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে যেহেতু প্রকৃত ভগ্নাংশ খুঁজতে বলেছে, আমরা এই রকম ভগ্নাংশগুলোকে কিন্তু খুঁজে নেব। তাহলে চলো এবার আমরা শুরু করে দিই প্রথম থেকে করা। লিখে নিচ্ছি 1 নম্বরেরটাতে 7/5 এর অনন্যক হলো জাস্ট উল্টে দেব, তাহলে লিখলাম 5/7। পরে নাম্বার 2টা লিখে নিচ্ছি 1/3 এর অনন্যক হলো, সমান দিয়ে লিখে নিচ্ছি 3/1, যেটাকে কিন্তু আমরা আবার 3ও লিখে নিতে পারি। পরে নাম্বার 3 এরটা দেখে নাও, 5/8 এর অনন্যক হলো, ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি 5/8, মানে এটাকে লিখে নেব 8/5। তারপর 4 এরটা লিখে নিচ্ছি। প্রথমে আমরা অনন্যক গুলো বার করে নিই, তারপর দেখছি কোনটা কোনটা প্রকৃত ভগ্নাংশ। 9/7 এর
অনন্যক হলো ইকুয়াল দিয়ে লিখছি 7/9। 5এরটা লিখছি 12/5 এর অনন্যক হলো 5/12। 6এরটা হচ্ছে 5/8 এর অনন্যক হলো ইকুয়াল দিয়ে লিখছি 8/5। 7এরটা লিখছি 1/8 এর অনন্যক হলো সমান দিয়ে লিখছি 8/1, যেটাকে আমরা কি লিখবো না 8 লিখবো। এখন বলেছে যাদের অনন্যক প্রকৃত ভগ্নাংশ, তাহলে কাদের কাদের অনন্যক প্রকৃত ভগ্নাংশ বেরিয়েছে আগে দেখে নাও। এই যে এর দেখো বেরিয়েছে প্রকৃত ভগ্নাংশ 5/7 বেরিয়েছে, তাহলে তুমি কাকে গোল করবে? তুমি গোল করবে একে। তারপরটা দেখো বেরিয়েছে 3/1 বা এটা হচ্ছে 3, তাহলে 3 নিশ্চয়ই একটা প্রকৃত ভগ্নাংশ নয়, এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা গোল করব না। পরেরটা বেরিয়েছে দেখো 8/5, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ অ্যান্সার বেরিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 5/8 কেও গোল করব না। পরেরটা দেখো বেরিয়েছে 7/9, এটা দেখো লবটা আমার ছোট এবং হরটা আমার বড়, তাহলে প্রকৃত ভগ্নাংশ বেরিয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমি 9/7 কে কিন্তু গোল করে নেব। দেখো 9/7। তারপর দেখো 5/12 বেরিয়েছে, 5/12 মানে প্রকৃত ভগ্নাংশ বেরিয়েছে, তাহলে তুমি 12/5 কে কিন্তু গোল করে নেবে। পরেরটা দেখো 8/5 বেরিয়েছে, এটা নিশ্চয়ই একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা 5/8 কে গোল করব না। পরেরটা দেখো 8 বেরিয়েছে, এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটাকেও আমরা গোল করব না। তাহলে যেগুলোর অ্যান্সার প্রকৃত ভগ্নাংশ বেরিয়েছে আমি সেই সংখ্যাগুলোকে গোল করে নিয়েছি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যায় নাম্বার 9-এ। নাম্বার 9-এ কি দিয়েছে দেখো, কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান। মানে কোনো একটা সংখ্যা এমন আছে যে সংখ্যাটাকে যদি তুমি উল্টাও তাহলে কিন্তু সেমই থাকে। তুমি যে কোনো একটা নাম্বার নিয়ে নাও, ধরো 0 নিলে, 1 নিলে, 2 নিলে, 3 নিলে, এই যে নাম্বারগুলো নিয়েছো এই নাম্বারগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে দেখো তুমি লিখে নিতে পারবে 0/1, পরেরটাকে লিখে নিতে পারবে 1/1, তারপরেরটাকে লিখে নিতে পারবে 2/1, তারপরেরটা লিখে নিতে পারবে 3/1। এখন এই প্রত্যেকটার যদি অনন্যক করো, প্রথমেরটা হবে 1/0, তারপরেরটা কি হবে না 1/1 হবে, তারপরেরটা কি হবে 1/2 হবে, তারপরেরটা কি হবে না 1/3 হবে। তাহলে এইগুলোর জন্য যদি পরের লাইনে তুমি আবার ক্যালকুলেশন করতে চাও, তাহলে 1/0 মানে যেটার কোনো ক্যালকুলেশন যায় না, অসঙ্গত বেরিয়ে যায়, বা ক্যালকুলেটরে করে দেখতে পারো, সেখানে কিন্তু তোমার এরর শো করবে। 1/1 কে তুমি লিখতে পারবে কিন্তু 1 হিসাবে, আর 1/2 কেও তুমি 1/2 লিখবে, আর 1/3 কেও কিন্তু 1/3 লিখবে। তাহলে দেখো, তাহলে প্রথম লাইনে যে নাম্বারগুলো ছিল সেগুলোর দেখো প্রত্যেকটারই কিন্তু চেঞ্জ হয়েছে, একমাত্র এই যে 1 রয়েছে এটারই কিন্তু অনন্যক 1 রয়েছে। তাহলে তুমি কি লিখে নেবে না, যে সংখ্যাটির অনন্যক সেই সংখ্যার সমান সেটি হলো 1। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 10-এ। তো দেখো 10-এরটাই কি বলেছে, রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার এত অংশ আমাকে দিল। তাহলে রমার কাছে কতগুলো স্ট্যাম্প আছে সেটা কিন্তু বলে দেয়নি, কিন্তু তার এত অংশ আমাকে দিল সেটা বলে দিয়েছে। রমা যদি এতটি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল হিসাব করি। তাহলে আমাকে এত অংশ দিয়েছে, সেই অংশটায় কতগুলো স্ট্যাম্প সেটা দেখো বলে দিয়েছে, এখানে 18টি। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, ধরি রমার কাছে
স্ট্যাম্প আছে XT, তাহলে এখানে বলেছে তার এত অংশ, মানে যতগুলো স্ট্যাম্প ছিল তার এত অংশ। তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে X এর মানে সমগ্র স্ট্যাম্প এর মানে গুণ 2/3 অংশ মানেই হচ্ছে কত না 18টি স্ট্যাম্প। তাহলে এখানে লিখে নিচ্ছি 18। এখন আমি এগুলোকে সলভ করতে গেলে কি বলেছিলাম যে এই রকম বা লিখতে, আর যার ভ্যালু বার করব তাকে বাম সাইডে রাখতে, মানে এখানে এক্স এর ভ্যালু বার করব তাহলে এক্স কে আমরা বাম সাইডে রাখবো, তাহলে এক্স কে বাম সাইডেই রাখলাম আর 2/3টাকে আমাকে ওই পারে নিয়ে যেতে হবে। তাহলে ইকুয়াল দিয়ে আমি 18টাকে লিখছি আর গুণ 2/3টা এপারে এসে কি হবে না ভাগ 2/3 হয়ে যাবে। এখন ভাগটাকে যদি আমি গুণ লিখি তাহলে আমার কি হবে না ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে এটা হবে 3/2। তাহলে এখানে আমি কাটাকুটি করে নিচ্ছি, 2 1 2 যেহেতু 2 হরে আছে, আর এখানে হচ্ছে 2 9 18 কারণ 18 লবে আছে। তাহলে পরের লাইনে আমি আবার বা দিচ্ছি, কমা দিলাম, x সমান হচ্ছে 3 9 27। দেখো x এর ভ্যালু বেরোলো কত না 27। তাহলে লিখে নিচ্ছি অতএব রমার কাছে 27টি স্ট্যাম্প ছিল। তাহলে চলো এবার চলে যাই পরের অঙ্কে নাম্বার 11-এ। নাম্বার 11-এ কি দিয়েছে দেখো, রাজিয়া তার টাকার এত অংশ দেবনাথকে এবং এত অংশ সুনিতাকে দেওয়ার পরও তার কাছে এত টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করি। তাহলে রাজিয়ার কাছে কত টাকা ছিল সেটা বলে দেয়নি, তাহলে আমরা মনে করছি বা এখানে লিখছি ধরি রাজিয়ার কাছে x টাকা আছে। এখন দেখো বলেছে রাজিয়ার টাকার 2/5 অংশ দেবনাথকে, তাহলে লিখে নিতে পারি যে দেবনাথকে দিয়েছে ওই গোটা টাকাটার মানে x এর 2/5 অংশ। তাহলে x এর 2/5 লিখছি যখন, এখানে ইউনিটটা লিখবো আমি কি না টাকা, এখানে সমান চিহ্নটা দিয়ে দিচ্ছি। আর সুনিতাকে দিয়েছে কত টাকা না x এর 3/10 টাকা, এটা আমি লিখে নিতেই পারি। এখন আমরা বার করে নেব যে রাজিয়া দেবনাথ আর সুনিতাকে মোট কত টাকা দিল। তাহলে লিখে নিচ্ছি রাজিয়া দেবনাথ ও সুনিতাকে মোট টাকা দিয়েছে, বা লিখতে পারো মোট দিয়েছে সমান x এর 2/5 প্লাস x এর 3/10, এই এত টাকা। এখন বলেছে ওদেরকে দেওয়ার পরও তার কাছে এই 180 টাকা পড়ে রইল, তার মানে ওর কাছে যতটা টাকা ছিল সেই টাকাটার মধ্যে এই ধরো এতটা টাকা দিয়ে দিয়েছে, তারপর আর এইটুকু পোর্শনের টাকা পড়ে আছে। তাহলে এই নীলটুকু অংশটা আমরা বার করব কি করে, এই পুরো অংশটা থেকে আমি যদি এইটুকু অংশটা বাদ দিয়ে দিই তাহলেই দেখো এইটুকু অংশটা পড়ে থাকছে। তাহলে এই পুরো অংশটাকে আমি কি ধরে নিয়েছি না x ধরে নিয়েছি। তাহলে আমি যদি x থেকে এই গোটা পোর্শনটাকে বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু কতটা পড়ে আছে সেটা বেরিয়ে যাবে, আর সেই জিনিসটাই কিন্তু আমাদের এখানে 180 বলে দিয়েছে। তাহলে এখানে আমি লিখে নিতে পারি অতএব
বা শর্তানুসারে এক্স মানে যে সমগ্র অংশটা ছিল সেইটা মাইনাস কি বিয়োগ করব না এই পুরো অংশটা, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখছি এক্স ইন্টু 2/5 প্লাস এক্স ইন্টু 3/10। এইটা মানেই কত না 180। তাহলে পরের লাইনে আমরা সলভ করে নিই। আমরা এখানে একটা বা লিখে নেব, দিয়ে এক্স মাইনাস, এটা যেহেতু লবে আছে তাহলে নিশ্চয়ই এটার সাথে গুণ হবে, আর এটাও যেহেতু লবে আছে তাহলে এটার সাথে গুণ হবে, কারণ বদমাস রুল অনুযায়ী আমরা কি জানি গুণের কাজ আগে হয়। তাহলে ব্র্যাকেটের মধ্যে এটাকে লিখবো 2x/5 প্লাস 3x/10 ইকুয়াল দিয়ে কি লিখবো না 180। পরের লাইনে আবার বা দিয়ে লিখে নিচ্ছি x মাইনাস, এখানে দেখো হরে কিন্তু একটাতে 5 আর একটাতে 10 আছে, এই দুটো লসাগু করলে কিন্তু আমরা 10 পাবো। তাহলে এইটা তো 10 হয়েই আছে, 5টাকে আমি কি করে 10 করব? 2 গুণ করলেই আমার 10 হয়ে যাবে। তাহলে নিচে যখন আমি 2 গুণ করছি আমি ওপরেও একটা 2 গুণ করে নিই। পরের লাইনে তাহলে লিখে নিচ্ছি 2 আর 2 এ কত হচ্ছে না 4, তাহলে 4x ডিভাইডেড বাই 5 ইন্টু 2 মানে হচ্ছে 10 প্লাস 3x/10 ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি 180। পরের লাইনে আবার একটা বা দিচ্ছি, দিয়ে লিখছি x মাইনাস, আমার যেহেতু হরগুলো সমান হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আমি লিখে নিতে পারি একটা 10, আর উপরে লিখে নিচ্ছি 4x প্লাস 3x ইকুয়াল দিয়ে লিখে রাখছি 180। পরের লাইনে আবার একটা বা দিচ্ছি, x মাইনাস, এখানে লিখছি 10 আর ওপরে হচ্ছে 7x, 4x প্লাস 3x নিয়ে হচ্ছে 7x ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি 180। এরপর ক্যালকুলেশনটা আমি এখানে করে নিচ্ছি, এখানে আবার একটা বা দিচ্ছি। আচ্ছা এইখানে দেখো এইটা x আছে মানে নিচেতে কি রয়েছে 1 রয়েছে, তাহলে আমি এখানে নিচে একটা 1 লিখে নিচ্ছি, কারণ এটা মানেই তো x/1। তো নিচেতে এর যেহেতু 10 আছে, এখানেও যদি আমি 10 করতে যাই তাহলে তোমরা এখানে 10 করে নেবে একটা গুণ চিহ্ন দিয়ে, ওপরেও একটা কি করে নিচ্ছি না 10 করে নিচ্ছি। তাহলে এটা কি দাঁড়াচ্ছে 10x/10, ঠিক এইরকম দাঁড়াচ্ছে। 10 এর সাথে x গুণ করলে 10xই হয়, মাইনাস 7x ডিভাইডেড বাই 10। দেখো ইকুয়াল দিয়ে 180 যেমন আছে লিখে দিলাম। আবার একটা বা দিয়ে লিখে নিচ্ছি নিচেতে 10 আর ওপরে হচ্ছে 10x মাইনাস 7x সমান দিয়ে আবার লিখে নিচ্ছি 180। এখন এখানে 180 মানে কি 180/1। তাহলে তোমরা যখন এইরকম একটা সিচুয়েশন দেখবে যেখানে ইকুয়ালের ডান পাশে এবং বাম পাশে উভয় দিকেই ভগ্নাংশ রয়েছে, তখন তোমরা কোনাকুনি গুণ করবে। তার আগে আমি আর একটা লাইন করে নিচ্ছি, বা দিয়ে লিখে নিচ্ছি 10x মাইনাস 7x মানে হচ্ছে 3x আর নিচেতে 10 রইলো, ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি 180/1। এখন যদি কোনাকুনি গুণ করো তাহলে কি হবে না বা দিয়ে লিখে নিচ্ছি 3x ইন্টু 1 ইকুয়াল দিয়ে হবে কি না 180 গুণ 10। এখন তুমি যদি খুব ভালো করে দেখো তাহলে 3x ইন্টু 1 লেখাও যা 3x লেখাও তাই, তাহলে আমি ইন্টু 1 যেটা রয়েছে সেটাকে মুছে দিচ্ছি। এখন উভয় দিকেই যখন অন্য কোনো চিহ্ন ছাড়া শুধু গুণ চিহ্ন বর্তমান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি ডান দিক এবং বাম দিক কিন্তু কেটে নিতে পারি। তাহলে এখানে দেখো 3 1 3 আর এখানে হচ্ছে 3 6 18 আর একটা হচ্ছে 0 বসালাম। তাহলে পরের লাইনে বা দিয়ে আমি লিখে নিতে পারি x সমান হচ্ছে 60 গুণ 10 মানে হচ্ছে 600। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে এটা কি হচ্ছে না লিখে নিতে পারি অতএব রাজিয়ার কাছে টাকা ছিল। দেখো ক্লিয়ার হয়েছে কিনা।
তোমাদের অঙ্কটা এইটুকুনি, কিন্তু এখানে যদি তোমাদের আবার বার করতে দেয় যে দেবনাথ কত টাকা পেয়েছিল আর সুনিতা কত টাকা পেয়েছিল, তাহলে আমরা কি করেছিলাম দেখো, দেবনাথকে দিয়েছে এক্স এর 2/5 আর সুনিতাকে দিয়েছে এক্স এর 3/10। তাহলে এই দুটো যে সমীকরণ রয়েছে, এই সমীকরণগুলোতে এক্স এর জায়গাতে, মানে এই দুটো জায়গাতে তোমরা কি করবে না 600টাকে বসিয়ে দেবে। তাহলে প্রথমটা হবে 600 গুণ 2/5, মানে 5 1 5 আর 5 1 5, 5 2 10 আর 0, তার মানে হচ্ছে 12 দুগুণে 24। তাহলে 24 আর 0 এত টাকা হচ্ছে দেবনাথকে দিয়েছিল, আর সুনিতাকে হচ্ছে 600 এর 3/10, মানে এখানে 0 আর এখানে 0 কাটলো, তাহলে 3 6 18 আর একটা 0 নিয়ে হচ্ছে 180, এত টাকা। তাহলে এত টাকা সুনিতাকে দিয়েছে আর এত টাকা দেবনাথকে দিয়েছে। এটা তোমাদের বার করতে বলেনি, তোমরা এইটুকুনি করবে তাহলেই হবে। আমি জাস্ট এটা একটু এক্সট্রা বলে দিলাম। তাহলে চলো চলে যাই নাম্বার 12-এ। তো নাম্বার 12-এ কি দিয়েছে দেখো, মান খুঁজি। এখানে যেগুলো দিয়েছে সেগুলোর মান বার করতে হবে। তো প্রথমে একেরটাই কি দিয়েছে দেখো, 15 ভাগ 5/3। তো এটাকে আমরা পরের লাইনে কি লিখতে পারবো, 15 ভাগটাকে আমরা যখনই গুণ করে দেব, পরের যে ভগ্নাংশ রয়েছে মানে ভাগ চিহ্নের পরে যে ভগ্নাংশ রয়েছে 5/3, সেটা কি হয়ে যাবে না 3/5 হয়ে যাবে। এখন 15 যেটা লেখা আছে সেটা কিন্তু লবেতে লেখা আছে, তাহলে হরেতে কি আছে 1 রয়েছে। এখন আমি কি জানি, হরের সাথে লব সবসময় কাটাকুটি যায়। তাহলে এখানে 5 1 5 আর এখানে হচ্ছে 5 3 15। তাহলে নিচেতে দেখো 1 ছাড়া কিন্তু আমাদের আর কিছুই বেঁচে নেই। তাহলে পরের লাইনে লিখে নিতে পারি 3 3 9 ডিভাইডেড বাই 1 থাকবে, তো 9/1 লেখাও যা, 9 লেখাও তাই। তো এটা গেল একেরটা। তো প্রত্যেকবার এইরকম যেগুলো লেখা আছে সেগুলোতে আমি আর 14/1 এইরকম করে কিন্তু লিখবো না। তোমরা এখানে শুধুমাত্র নাম্বার যেটা লেখা থাকবে, এরকম যেমন 15 বা 14 লেখা আছে, তোমরা বুঝে নেবে এটা লবে লেখা আছে। তো নাম্বার 2-এরটা দেখো, 14 ভাগ 7/2 লেখা আছে। তাহলে পরের লাইনে এটা কি লিখবো না 14 ভাগটাকে লিখবো গুণ, যখনই গুণ লিখছি ভগ্নাংশটা উল্টে যাচ্ছে, তাহলে 2/7। এখন যদি কাটাকুটি করি তাহলে 7 1 7 আর 7 2 14। তাহলে পরের লাইনে কি লিখতে পারবো, 2 2 4 লিখতে পারবো, আর নিচেতে 1 রয়েছে মানে সেটা না লিখলেও চলবে। পরেরটা দেখো নাম্বার 3-তে কি দিয়েছে, 6/13 ভাগ 3। তো এই ক্ষেত্রেও 3 মানে হচ্ছে কি না লবে আছে, তাহলে পরের লাইনে কি লিখতে পারবো 6/13, ভাগটাকে আমরা যাই গুণ লিখবো, ভগ্নাংশটা কি হবে না উল্টে যাবে, 3/1টা হয়ে যাবে কি না 1/3। তাহলে এখানে হচ্ছে 3 1 3 আর এটা হচ্ছে 3 2 6। তাহলে ভগ্নাংশটা কি দাঁড়াচ্ছে, লবে দাঁড়াচ্ছে 2 × 1 মানে হচ্ছে 2, আর নিচেতে হচ্ছে 13 × 1 মানে হচ্ছে 13। তাহলে ভগ্নাংশটা দাঁড়াচ্ছে 2/13। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 4-এ। নাম্বার 4-এ রয়েছে 12/19 ভাগ 6। তাহলে এই ক্ষেত্রেও পরের লাইনে কি লিখবো, 12/19 লিখবো, ভাগটাকে লিখবো গুণ। এই ক্ষেত্রে 6/1 মানে আমি কি বুঝবো না 1/6 লিখবো। তাহলে এই ক্ষেত্রে 6 1 6 আর 6 2 12। তাহলে পরের লাইনে ভগ্নাংশটা কি দাঁড়াচ্ছে 2/19। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো চলে যাই নাম্বার 5-এ। তো নাম্বার 5-এ দিয়েছে 5 পূর্ণ 1/5 ভাগ 13/2। এই ক্ষেত্রে দেখো আমাদের একটা মিশ্র ভগ্নাংশ দিয়ে দিয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেওয়া। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, নিচে যেটা আছে সেটাই থাকে, আর ওপরে হচ্ছে এইটার সাথে মানে হরের সাথে সামনের অংশটা গুণ হবে, যেটা উত্তর বেরোবে সেটার সাথে এই অংশটাকে যোগ করে দেব। তাহলে 5 5 25, 25-এর সাথে কত যোগ হবে না 1 হবে, তাহলে হচ্ছে 26। তাহলে ভাগটাকে এবার কি করব না গুণ চিহ্ন লিখবো,
যাই গুণ লিখলাম তখনই আমি কি করব, 2/13 লিখে দিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো 13 1 13 আর 13 2 26। তাহলে পরের লাইনে আমি লিখে নিতে পারি 2 গুণ 2 মানে এই 2 আর এই 2 এর গুণফল হলে 4 হচ্ছে, তাহলে 4 আর নিচেতে হচ্ছে 5 গুণ 1 মানে হচ্ছে 5। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 6 এ। 6 এ কি দিয়েছে, এখানেও দেখো দুটো মিশ্র ভগ্নাংশ দিয়ে দিয়েছে। তাহলে 2 পূর্ণ 2 এর 5 ভাগ 1 পূর্ণ 1 এর 5। তাহলে পরের লাইনে লিখে নিচ্ছি 5 আর এটা হচ্ছে 5 2 এ 10 আর 2 এ হচ্ছে 12। তাহলে 12/5 ভাগই রেখে দিচ্ছি এটাকে, কারণ এই মুহূর্তে আমরা ভগ্নাংশটা উল্টাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে লিখছি 5 আর এটার সাথে এটা গুণ করলে 5 1 5 আর যোগ 1 করলে 6, তাহলে 6/5। তাহলে পরের লাইনে লিখে নিচ্ছি 12/5 ভাগটাকে এবার আমি গুণ লিখে নিচ্ছি, যাই গুণ লিখলাম এটাকে লিখে দিলাম 5/6। এখন কোনাকুনি দেখো কাটাকুটি যাচ্ছে, 6 1 6 আর এখানে হচ্ছে 6 2 এ 12, এখানে হচ্ছে 5 1 5 আর এখানেও হচ্ছে 5 1 5। তাহলে পরের লাইনে আমি লিখে নিতে পারি 2 1 2 আর নিচেতে হচ্ছে 1 1 1। তাহলে এর পরের লাইনে লিখে নিচ্ছি 2, কারণ 2/1 মানে হচ্ছে 2। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 7 এ। 7 এও দেখো খুব ইজি দিয়েছে, কি না দুটোই মিশ্র ভগ্নাংশ দিয়েছে, 4 পূর্ণ 3 এর 7 ভাগ 3 পূর্ণ 2 এর 7। তাহলে এই ক্ষেত্রেও আমি কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেব। নিচেতে 7 আছে 7ই বসালাম, 4 7 28 আর 3 হচ্ছে কত না 31, ভাগ দিয়ে লিখছি কি, নিচেতে লিখলাম 7, 3 7 21 আর 2 হচ্ছে 23 লিখে নিলাম। এখন পরের লাইনে কি লিখবো, 31/7 ভাগটাকে লিখলাম গুণ, তখনই কি হলো না উল্টে গেল, 7/23 লিখে দিলাম। তাহলে এখানে দেখো কাটাকুটি যাচ্ছে, 7 আর এই 7 কেটে যাচ্ছে লবে আর হরে। পরের লাইনে লিখে নিচ্ছি 31/23। 31/23 দেখো অপ্রকৃত ভগ্নাংশতে রয়েছে, তাহলে এটাকে আমায় মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে দিতে হবে। তাহলে পাশে আমি ভাগটা করে নিচ্ছি, 23 1 23 ভাগশেষ থাকছে 8, তাহলে এটা হচ্ছে 1 পূর্ণ 8 এর 23। এখানে লিখে নিচ্ছি 1 পূর্ণ 8 এর 23। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 13 এ। 13 দাগের একেরটা কি বলেছে দেখো, এত এর মধ্যে এত কতবার আছে হিসাব করি। এটাকে যদি খুব সিম্পলি বুঝতে চাও তাহলে আগে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো দিনের 4-এর জায়গাতে তোমাকে দিয়েছে 10 লিখে, মানে 10 টাকার মধ্যে 2 টাকা কতগুলো আছে। চিন্তা করো তোমার কাছে একটা 10 টাকার নোট আছে, তাহলে তুমি সেখানে বলতে পারবে যে এই 10 টাকাটা তৈরি করতে গিয়ে আমাকে 1টা 2টো 3টে 4টে 5টা মানে এতগুলো 2 টাকা তোমাকে দিতে হবে, 2 টাকার কয়েন, তবে গিয়ে কি না তোমার 10 টাকাটা তৈরি হবে। তাহলে কতগুলো 2 টাকা দিতে হয়েছে না দেখো 5টা 2 টাকা দিতে হয়েছে। তাহলে এটা তুমি বার করলে কি করে, তুমি কি করলে না এই 10টাকে 2 দিয়ে ভাগ করে দিলে, দিয়ে তোমার অ্যান্সার বেরোলো কি না 5 উত্তর বেরোলো, কারণ 5টা 2 টাকা আছে বা 5 বার তুমি 2 যোগ করেছো, তবে গিয়ে কিনা তোমার 10 উত্তরটা বেরিয়েছে। তাহলে সেই রকমই এটা যেমন তুমি 10 টাকাটাকে তুমি 2 দিয়ে ভাগ করলে, সেরকম তুমি এইটাকে যদি এইটা দিয়ে ভাগ করে দাও তাহলেই তোমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে তুমি কি করবে না এখানে 3-এর 4কে তুমি ভাগ করবে 1-এর 16 দিয়ে, মানে এখানে হচ্ছে তোমার হয়েছিল 10 ভাগ 2, এই জিনিসটাকেই তুমি এখানে লিখছো 3-এর 4 ভাগ 1-এর 16। তাহলে এটা পরের লাইনে কি ক্যালকুলেশন করবে, 3/4 ভাগটাকে লিখবে গুণ, আর 1-এর 16টাকে তুমি কি লিখবে 16/1 লিখবে। এবার যদি এখানে কাটাকুটি করো দেখো 4 4 এ 16 হয়, মানে এখানে 4 1 4 আর 4 4 এ 16। তাহলে পরের লাইনে তুমি কি লিখতে পারবে
তিন চারে কত হচ্ছে না 12, 12/1, যেটাকে তুমি লিখতে পারবে 12। তাহলে এখানে কোন অপশনটাতে 12 আছে দেখো, এইখানে এই অপশনটাতে, তাহলে এটা হবে নাম্বার বি। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 2-তে। নাম্বার 2-তে দিয়েছে একটি ফিতের এত অংশের দৈর্ঘ্য হচ্ছে এত মিটার। মানে তোমাকে বলে দিয়েছে এত অংশটা মানেই হচ্ছে এত মিটার। তাহলে 7-এর 8 এত মানেই হচ্ছে তোমার কি না 56। এখন তোমাকে জিজ্ঞাসা করেছে ফিতের মোট দৈর্ঘ্য কত হতে পারে হিসাব করি। তাহলে সমগ্র অংশ সেটাকে আমরা কি ধরি, ভগ্নাংশের ভাষায় কিন্তু 1 ধরি, তাই নয় কি? তাহলে এখানে লিখে নিচ্ছি 1 মানে কত। এখন তোমাদের আমি বলেছিলাম যখন এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে তখন তোমরা কি করবে না এইরকম কোনাকুনি গুণ করে দেবে, আর এই জায়গায় যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবে। তাহলে ভগ্নাংশটা কি দাঁড়াচ্ছে 1 গুণ 56, নিচে ভাগ লিখছি 7/8। তাহলে এটাকে যদি তুমি পরের লাইনে হিসাব করো তাহলে এটা বেরোচ্ছে 56, মানে 1 আর 56 গুণ করলে 56 হয়, তাই 56 লিখেছি, ভাগ কত হচ্ছে 7/8। তাহলে পরের লাইনে এটাকে লিখতে পারবে কি না 56 ইন্টু 8/7, গুণ করলাম যাই উল্টে গেল, তাহলে 7 1-কে 7, 7 8-টে 56, তাহলে কত হচ্ছে 8 8-টে 64। তাহলে এই ক্ষেত্রে উত্তরটা কত হবে না বি হবে। তোমরা এইভাবেও করতে পারো, বা একটি ফিতের এত অংশ বলেছে মানে তোমরা এখানে করে নিতে পারো গোটাটা হচ্ছে এক্স, এক্স এর 7/8 এটা মানেই হচ্ছে কত না 56। পরের লাইনে আমরা বা দিয়ে লিখে নিতে পারি এক্স সমান হচ্ছে 56 ভাগ 7/8। পরের লাইনে আবার বা দিয়ে লিখে নিতে পারি এক্স সমান হচ্ছে 56 ইন্টু 8/7। তাহলে এই ক্ষেত্রে 7 1-কে 7, আর এখানে হচ্ছে 7 8-টে 56। পরের লাইনে বা দিয়ে হচ্ছে এক্স ইকুয়াল টু লিখছি 8 8-টে 64। দেখো এইভাবেও বার করতে পারো। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 3-তে। এখানটা আমি একটু ক্লিন করে নিই। নাম্বার 3-এরটাই দেখো বলেছে এত এর অনন্যক হলো। অনন্যক মানে আমরা কি জানি উল্টে দেওয়া, বাট এইখানেতে দেখো আমাদের একটা মিশ্র ভগ্নাংশ দিয়ে দিয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেওয়া। তাহলে নিচেতে হচ্ছে এটা 7, তাহলে ওপরে কি লিখবো 5 7-তে 35, 35-এর সাথে 6 যদি যোগ করি সেটা হচ্ছে 41। তাহলে 41/7 এর অনন্যক মানে জাস্ট উল্টে যাবে, তাহলে এটা হবে 7/41। তাহলে এটা কোন অপশনটা হবে, অপশন সি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো তোমাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিতে পারো। তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।